দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা বিদ্যালয় থেকে আমার বই বলেই যে বইটি পেয়েছো সেই বইয়ের আমরা এর আগে ৭১ মানে ৭০ পৃষ্ঠা পর্যন্ত করেছি। আজকে ৭১ পৃষ্ঠা থেকে শুরু করব। দেখো এখানে তোমাদের একটি ছবি দেওয়া আছে, সেই ছবির মধ্যে দেখাচ্ছে খুব আনন্দ করে হাসতে হাসতে কয়েকটি মেয়ে তারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তারা ট্র্যাকের মধ্যে দৌড়চ্ছে, এই যে বিভিন্ন ট্র্যাকের মধ্যে তারা লাইন বেঁধে দৌড়চ্ছে এবং তার মধ্যে কেউ ফার্স্ট হচ্ছে কেউ লাস্ট হচ্ছে। তা কে ফার্স্ট হচ্ছে, কে সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, ফোর্থ হচ্ছে, ফিফথ হচ্ছে, এই শব্দগুলো তোমাদের কাছে নতুন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো নতুন। এগুলোকে বলা হয় পূরণবাচক সংখ্যা। তাহলে এখানে উপরের ছবি দেখে নিচের ছকটি পূরণ করি, ছবি দেখে ক্রমপর্যায় বা পূরণবাচক অবস্থান ঠিক করি। তার মানে এখানে প্রথম কে হচ্ছে, দ্বিতীয় কে হচ্ছে, তৃতীয় কে হচ্ছে। তাহলে দেখো আমরা এখানে একটা যদি পরপর পরপর এদিক থেকে ছবিটাকে যদি আমরা এরকম করতে যাই, তাহলে দেখো কার পা দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে যার পা দেখতে পাওয়া যাচ্ছে এখানে প্রথম সেটা হচ্ছে ৩৭। তাহলে সবার আগে পৌঁছেছে ৩৭ লেখা জার্সি পরা মেয়েটি, সে হয়েছে প্রথম বা ইংরেজিতে ফার্স্ট। এবার আমি তোমাদের দিকে এখানে যেরকম করে দিয়েছে তাতে কনফিউশন বাড়বে, বাংলা ইংলিশ সব একসঙ্গে দিয়েছে তো আমি এটা একটু আলাদা করে দিচ্ছি। আগে কাজটা করে নিই, তারপর তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি। এবার দেখে মনে হয় এরপর আসবে, এই দুজনের মধ্যে যদি বুঝতে না পারো তাহলে এরকম করে দেখো পরপর পরপর। প্রথমে এর পা, তাহলে ৩৭ প্রথম, তারপর দ্বিতীয় পা দেখতে পাচ্ছি এটা, তার মানে এর হচ্ছে ৫৩। তাহলে ৫৩ লেখা জার্সি পরা মেয়েটি সে হয়তো হবে দ্বিতীয়। তারপরে এই পাটা দেখতে পাচ্ছি তৃতীয় হবে কে, ২৪ পরা, ২৪ পরা লেখা জার্সিটি সে হবে তৃতীয় বা থার্ড। তারপরে এই পাটা দেখতে পাচ্ছে তার মানে ৭৭, তাহলে ৭৭ সে হয়েছে চতুর্থ বা হবে চতুর্থ, মেকআপ দিতে পারে, এও হয়তো ফার্স্ট হয়ে যেতে পারে বা এও ফার্স্ট হয়ে যেতে পারে। তারপরে ১৪ হচ্ছে পঞ্চম, আর সব শেষে আছে ষষ্ঠ, ৮৮ লেখা জার্সি। এবার পরপর অবস্থান যাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শব্দ ব্যবহার করা হয়, এরকম করে অষ্টম, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, তোমরা এখন 2 পড়ছো, আস্তে আস্তে এগুলো শিখে যাবে। এগুলিকে বলা হয় ক্রমপর্যায় সূচক বা পূরণবাচক সংখ্যা। এবার আমি তোমাদের জন্য একটা লিস্ট করে দিচ্ছি, এরকমভাবে প্র্যাকটিস করবে। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এবার প্রথম যে হয়েছে সেটাকে আমরা সংখ্যায়, পূরণবাচক সংখ্যায় এরকম করে প্রথম ১ ম, দ্বিতীয় কি হবে ২ অন্তস্থ। কেমন করে এই খালি অন্তস্থ আসছে এটা সূত্র আছে তোমাকে, মানে আমি শিখিয়ে দেবো। তৃতীয় ৩ অন্তস্থ, চতুর্থ ৪ থয়রেপ, পঞ্চমের ৫ ম, ষষ্ঠের ৬ মূর্ধন্যস্বয় ঠয়ে, সপ্তমের ৭ ম, অষ্টমের ৮ ম, নবমের ৯ ম এবং দশমের ১০ ম। ছবিটা একটু আমি তুলে দিই, তার খাতাটা দেখতে পাওয়া যাবে। দেখো তাহলে প্রথম আমরা প্রথম কথায় লিখি পয়রফলা থ ম, প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম। এখন এইটুকুই শেখো। এবার ইংরেজিতে দেখো, ইংরেজিতে ১, ২, ৩, 4, 5, 6, 7, 8, 9 and 10। এটাকে শর্ট করে কি লেখা হবে? 1st ফার্স্ট, সেকেন্ড 2nd, থার্ড 3rd, ফোর্থ 4th, ফিফথ
5th, 6th, 7th, 7th, 8th, 9th আর 10th। এর শর্ট এই ST, ND, RD, TH এগুলো হচ্ছে কেমন করে দেখো। ফার্স্ট বানান কি FIRST। এ দেখো প্রথমের এই ম গিয়েছে এখানে, অন্তস্থ গিয়েছে এখানে, অন্তস্থ গিয়েছে এখানে, থয়রেফ গিয়েছে এখানে, ঠিক তেমনি এর দুটো শব্দ যাবে এখানে, তাহলে ফার্স্ট। এবার সেকেন্ড বানান কি SECOND, সেকেন্ড এই ND গিয়েছে এখানে। থার্ড THIRD, এই RD গিয়েছে এখানে। ফোর্থ FOURTH, এই TH গিয়েছে এখানে। ফিফথ FIFTH, সিক্সথ SIXTH, সেভেন্থ SEVENTH, এইথ EIGHTH, নাইন্থ বানানটা কিন্তু একটু দেখে নাও NINTH, NINETH হবে না, বারবার জেনে নাও NINTH, ইটা উড়ে যাবে। আর 10th TENTH। তাহলে এইগুলোর সবগুলোর এই শেষের TH এখানে যোগ হয়েছে, তারপরে থার্ডের এই RD, এভাবে এইগুলো যোগ হয়েছে। এবার আর তোমাদের দেখো ভুল হবে না। তাহলে পরপর অবস্থান বোঝাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ শব্দ ব্যবহার করা হয়। এগুলিকে বলা হচ্ছে ক্রমপর্যায় বা পূরণবাচক সংখ্যা। তাহলে 71 পৃষ্ঠার কাজ আমাদের হয়ে গেল। এরপরে 72 পৃষ্ঠায় দেখো, খুব সহজ। 72 পৃষ্ঠায় দেখো পূরণবাচক সংখ্যা লেখা এবং পড়ার পদ্ধতি। নিচের ফাঁকা স্থানগুলি পূরণ করি। তাহলে দেখো প্রথম এক ম কেমন করে হলো, প্রথম মানে এক, এই একের সঙ্গে এই ম যোগ হয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট। FIRST, ওয়ানের সঙ্গে ওই শেষের ST যোগ হয়েছে। দ্বিতীয়, তৃতীয় মানে থার্ড, চতুর্থ মানে চতুর্থ স্থানাধিকারী, পঞ্চম মানে 5 নাম্বার, ষষ্ঠ মানে 6 নাম্বার, সপ্তম, অষ্টম, নবম, দশম। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, নাইন্থ, 10th। গ্রীষ্মকালকে বাংলা বছরের প্রথম ঋতু যদি ধরি, তাহলে নিচের খালি ঘরে সংক্ষেপে ঠিক পূরণবাচক সংখ্যা বসাই। তাহলে আমরা কি কি মুখস্থ রেখেছি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে গ্রীষ্মকাল প্রথম, দেখো গ্রীষ্ম, বর্ষা দ্বিতীয়, শরৎ তৃতীয়, হেমন্ত, শীত আর বসন্ত। তাহলে গ্রীষ্ম সামার, মনসুন বা রেনি সিজন, তারপরে আর্লি অটম, লেট অটম, তারপর হচ্ছে উইন্টার, আর সবশেষে হচ্ছে সিক্সথ সিজন, সেটা হচ্ছে স্প্রিং। তাহলে এরকমভাবে আমরা হাতে গুনেও করতে পারি, বা নিজেরা যদি মনে রাখতে পারছো, এখন 2 পড়ছো মনে রাখতে পারবে, তোমরা এগুলো অনায়াসেই করতে পারবে। গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু। এবার হেমন্তকাল বছরের চতুর্থ ঋতু, দেখো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত 4, তার মানে চতুর্থ। বসন্তকাল বছরের ষষ্ঠ ঋতু, কেন কি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তাহলে ষষ্ঠ ঋতু। বর্ষাকাল বছরের গ্রীষ্ম, বর্ষা, তাহলে দ্বিতীয় ঋতু। শীতকাল বছরের গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, সবশেষে আছে বসন্ত, তাহলে 5 নম্বরে আসছে শীত। শরৎকাল বছরের তৃতীয় ঋতু। তাহলে এরকমভাবে আমরা এটা করব। এরপরে দেখো তোমাদের বাদল দিনে পুণ্যলতা চক্রবর্তী। পুণ্যলতা চক্রবর্তী আমাদের শিশু সাহিত্যিক, বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কন্যা। তিনিও খুব ভালো বাচ্চাদের জন্য লেখা লিখতেন। এখানে যে লেখাটি দিয়েছেন সেটিও খুব সুন্দর, বাচ্চাদের জন্য একদম বাচ্চাদের উপযোগী করে। বাদল দিনে, আর কয়েকদিন পর বৃষ্টি আসবে, এখন গ্রীষ্মকাল। বাদল দিনে পুণ্যলতা চক্রবর্তী। বাদল দিনে মানে বৃষ্টির দিনে। সকালে চোখ মেলে, শোনো, একটা জিনিস যখন পড়বো তখন সেটাকে ভালো করে পড়বো, এবং পড়ার পর তার ভেতরে যে অর্থগুলি আছে সেই অর্থগুলিকে বুঝবার চেষ্টা করব। এর মাধ্যমে তুমি কি শিখলে সেটাও গুরুত্বপূর্ণ। আর পড়বার সময় মনে রাখবে তোমাকে এতবার পড়তে হবে এটা রিডিং ভালো করে, যে এখান থেকে যাই প্রশ্ন দিক না কেন তুমি কিন্তু ঠিকঠাক যেন উত্তর লিখতে পারো। আগে রিডিং পড়ে নাও, তারপরে এর মানে যেগুলো আছে সেগুলো বলে দেবো। সকালে চোখ মেলেই আবার চোখ বুজে ফেললো মিনা। আমি এখানে তোমাদের দিকে দেখানোর জন্য এরকম করে হাত দিয়ে বা পেন দিয়ে দাগ দিচ্ছি, মানে দেখাচ্ছি, কিন্তু রিডিং পড়বার সময় কিন্তু তোমরা
অনেকে এরকম করে রিডিং পড়ে, সকালে চোখ মেলেই মানে এখান থেকে ধরের পর বৃষ্টি হলো, এই বেলার পর আবার এই বৃষ্টি হলো পড়তে শুরু করে দেয়। তার জন্য এরকম করে নিয়ে এসে আস্তে আস্তে এখানটায় আবার পড়ে। এটা বদভ্যাস, এরকম করে রিডিং পড়া যায় না, চোখকে অ্যাডজাস্ট করতে শেখাতে হবে। আমি এখন পড়ছি তোমাদের দেখার সুবিধার জন্য, কিন্তু তোমরা নিজেরা কিন্তু পড়বার সময় কখনোই হাত দিয়ে দিয়ে পড়বে না। সকালে আচ্ছা আমি সরিয়ে নিলাম, পেন সরিয়ে নিলাম। সকালে চোখ মেলে আবার চোখ বুজে ফেললো মিনা। গল্পটা পড়তে পড়তে আমরা বুঝবার চেষ্টা করব চরিত্রগুলো কে কে কি কাজ করছে, কে কি ধরনের, কার স্বভাব মিষ্টি, কার একটু বদ স্বভাব, বা কে একটু বাজে হিংসুটে, কে খুবই মায়া মমতাময়ী। এই ধরনের বিষয়গুলোকে কিন্তু মনে রাখতে হবে। কে কি কাজ করছে, কখন কে কি কাজ করলো, কে বকা খেলো, তা এই সমস্ত জিনিসগুলো মনে রাখতে হবে। সারা রাত ধরে বৃষ্টি হলো, তবু এখনো টিপ 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 করে বৃষ্টি হয়ে যাচ্ছে। বর্ষাকালে লাগাতার বৃষ্টি হয়। পাশে বসে বিনা গুনগুন করে গাইছিল সকালবেলার বাদল আধারে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর একটা গান। দেখো, সকালবেলার বাদল আধারে মানে সকাল আধার, অন্ধকার হয়ে আছে সকালবেলা। সকালবেলা তো সূর্য ওঠে, কিন্তু সকালবেলা তাও অন্ধকার হয়ে আছে কেন? চারিদিক মেঘে ছেয়ে আছে তাই। রবীন্দ্রনাথ ঠাকুর এক অদ্ভুত মানে মানুষ ছিলেন। তার মতন প্রকৃতিপ্রেমী বোধহয় খুব কমই ছিল। দেখো, হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ঋতু নিয়ে অসংখ্য গান আছে, অসংখ্য কবিতা আছে। মানে প্রত্যেকটা ঋতু নিয়ে অনেকগুলো তুমি গান সংগ্রহ করতে পারবে। যেমন দারুণ অগ্নি বানেরে, সেটা গ্রীষ্মকাল নিয়ে। এসো হে বৈশাখ এসো এসো, গ্রীষ্মকাল নিয়ে। তারপর বর্ষাকাল নিয়ে এসো শ্যামল সুন্দর। তারপরে বর্ষাকাল নিয়ে আজি ঝড়ো ঝড়ো বাদর মুখর দিনে, এই সকালবেলার বাদল আধারে। শরৎকাল নিয়ে, হেমন্তকাল নিয়ে, শীতকাল নিয়ে, বসন্তকাল নিয়ে, মানে ঋতু পর্যায়ের যতগুলি গান এবং কবিতা আছে পাগল হয়ে যেতে হয়। তো এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সকালবেলার বাদল আধারে। এটা তোমরা গানটা ইউটিউবে বাবা বা মাকে বলবে, তোমাদের দিকে শুনিয়ে দেবেন। মিনা ঠোঁট ফুলিয়ে বলল, এমন বিচ্ছিরি দিনও তোর গান পাই দিদি। তাহলে আমরা দুটো চরিত্র পেলাম এর মধ্যে, একটা হচ্ছে মিনা আর একটা হচ্ছে বিনা। তাহলে মিনা এবং বিনা দুই বোন, তার মধ্যে ছোটকে মিনা আর বিনা হচ্ছে বড়। বিনা একটু ম্যাচিওর, তার জন্য সে গুনগুন করে গান গাইছে। আর মিনা ছোট তো, সে তার অল্পেই অধৈর্য হয়ে যায়। তার জন্য সকালবেলাতে উঠেই যখন দেখছে বৃষ্টি পড়ছে, তখনই ওর মেজাজ খারাপ হয়ে গিয়েছে। সে আবার শোয়ার জন্য চেষ্টা করছিল। এমন বিচ্ছিরি দিনও তোর গান পাই দিদি, মানে তোর গান গাইতে ইচ্ছে করে, আমার তো কান্না পাই। বিনা হেসে বলল, তুই যে বাদলা দিন দু চোখে দেখতে পারিস না, তাই তোর কান্না পাই। আমি বাদল ভালোবাসি, তাই আমার গান পাই। তাহলে বাদলা দিন দু চোখে দেখতে পারে না কেন মিনা? কেন কি মিনা খেলতে ভালোবাসে, মাঠে ঘাটে খেলবে, ছুটে বেড়াবে, সেসব বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্যই তার বৃষ্টি ভালো লাগে না। কিন্তু বিনা যেহেতু একটু বড় দিদি, তাই বিনার কিন্তু বৃষ্টি খুব ভালো লাগে। তার জন্যই সে বৃষ্টির দিনে গান করছে। নে এবার উঠে হাত মুখ উঠে মুখ ধুয়ে চা খাবি চল। চা খেতে বসে ঝমাঝম বৃষ্টি নামলো। এই ঝমঝম বৃষ্টি নামা, টিপ টিপ করে বৃষ্টি পড়া, সব কিছুর একটা চরিত্র আছে। ঝমঝম করে বৃষ্টি পড়লো মানেই প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে। টিপ 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 করে বৃষ্টি পড়ছে মানে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে। ছোট ভাই নন্দ, বাবা এদের আর এক ভাইও আছে, তার মানে তিন ভাই বোন। ছোট ভাই নন্দ হাততালি দিয়ে বলল, বেশ মজা, আজ স্কুলে যেতে হবে না, যার যা চিন্তা। ছোট ভাই নন্দ বেঁচে গেল, আজকে স্কুল যেতে হবে না তাই। আই বৃষ্টি হে নে, বিস্কুট দিব মেয়ে নে। মিনা বলল, যা বৃষ্টি ঝরে যা, মাখন রুটি গরম চা। নন্দ, আই মেঘ ঝেপে, দুধ দেব মেপে। মিনা তখন ওকে রাগানোর জন্য বলছে, যারে মেঘ উড়ে যা, দেশ ছেড়ে দূরে যা। মানে ছোট বোনের যে, ছোট ভাই বোনের মধ্যে যে খুনসুটি হয়, সেই খুনসুটির এখানে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন লেখিকা পুণ্যলতা চক্রবর্তী। মেঘ জল যাই হোক, বাবা ঠিক সময় অফিস যাবেন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে বৃষ্টি বাদলা হচ্ছে বলেই দেরি করে কাজে যাবেন তা কিন্তু নয়। এখানে বাবার চরিত্রকে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। তার অনেক কাজ, রাস্তায় জল জমেছে, মা তাড়াতাড়ি স্টোভে রান্না চাপালেন। স্টোভে রান্না চাপালেন কেন? কেন কি গুল ঘুঁটে কাঠ এগুলো সব ভিজে গিয়েছে, বৃষ্টির দিন সহজে জ্বলতে চাইবে না, তার জন্য স্টোভে রান্না চাপালেন। নন্দ কেমন মজা করে বৃষ্টিতে স্নান করলো। মিনার কাল একটু কাশি হয়েছিল বলে ভিজতে পেল না। তাহলে কার কাশি হয়েছিল? মিনার। মজা করে বৃষ্টিতে স্নান করলো কে? নন্দ।
স্কুল যেতে হবে না বলে কার আনন্দ হচ্ছিল? নন্দর। নন্দর আনন্দ হচ্ছিল কেন? কেন কি নন্দকে স্কুল যেতে হবে না তাই। নন্দ কেমন মজা করে বৃষ্টিতে স্নান করলো। মিনার কাল একটু কাশি হয়েছিল বলে ভিজতে পেল না, তাই মনটা আরো খারাপ হয়ে গেল। মায়ের রান্না চমৎকার খিচুড়ি, আলু ভাজা, ডিমের বড়া খেয়ে তবে মনটা আবার ভালো হয়ে গেল। তাহলে মা রান্না কি করেছিলেন দুপুরবেলায়? মা দুপুরবেলায় রান্না করেছিলেন খিচুড়ি, আলু ভাজা আর ডিমের বড়া। এরপরে দেখো, দুপুরে মা শুয়ে বই পড়ছেন। কে কি কাজ করছেন মনে রাখো। দুপুরে মা শুয়ে বই পড়ছেন, বিনা সেলাই করছে, নন্দ কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছে। মিনার কোনো কিছুতেই মন বসছে না। মিনা একটু অস্থির, মানে ও ছোট বোন যদিও, নন্দ কিন্তু তার থেকে অনেক ভালো। মিনার মধ্যে অস্থিরতা অনেক বেশি। সেলাই হাতে নিয়ে নেড়ে চেড়ে রেখে দিল। নন্দর পাশে বসে দু চারটে নৌকা ভাসিয়ে দূর ছাই বলে উঠে পড়লো। একটা গল্পের বই নিয়ে বসলো। যেই না গল্পের ছোট্ট মেয়েটি গভীর বনে পথ হারিয়ে ফেললো, অমনি বইটা ছুঁড়ে ফেলে দিল। তারপর মুখখানা হাঁড়িপানা করে জানলার ধারে বসে রইল। আচ্ছা, এই মুখখানা হাঁড়িপানা করে, মুখখানা হাঁড়িপানা মানে কি? হাঁড়ির মতো মুখ। তা হাঁড়ির মতো মুখ মানে কি? এর কোনো মানে হয় না। মানে হাঁড়ির মতো মুখ মানে গোল মুখ, কিন্তু এখানে হচ্ছে মুখ গোমরা করে থাকা, বা মুখ গোমরা করে থাকা, বা এরকম বলতে পারা যায় গোমরানো মুখ করে থাকা, বা মন খারাপ করে থাকা। সামনে রাস্তার ধারে ধুলো মাখা রোদে পোড়া গাছটা বৃষ্টির জলে স্নান করে তাজা হয়েছে। যখন গ্রীষ্মকালে গাছপালা প্রকৃতি সব একদম শুকনো হয়ে যায়, তখন বৃষ্টি হলে বেশ ভালোই লাগে। প্রকৃতি যেন মনে হয় স্নান করে নিয়েছে। সবুজ পাতার মাঝে ফুটে আছে গোল গোল ফুরফুরে হলদে কদম ফুল। কদম গাছ দেখেছো তোমরা? একদম ঝাপড়া গাছ, সবুজ গাছ হয়ে থাকে, আর তার নিচে কদম ফুল আর কদম ফল পড়ে একদম মাটি একদম পচে যায়। গাছতলায় কত ময়লা জমেছিল, ওই যে কদম ফল পচে 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 জমা হয়ে নোংরা হয়ে থাকে, সেখানে এখন সেসব এখন সবুজ ঘাসে ঢেকে গিয়েছে। চুষে ফেলে দেওয়া আমের আঁটি থেকে ছোট চারা বেরিয়েছে। কচি লালা পাতা চিকচিক করছে। শ্যাওলা পড়া পাঁচিলটা মনে হলো যেন সবুজ মখমল দিয়ে মোড়া। দেখতে দেখতে হাঁড়ি মুখখানা হাসি মুখ হয়ে গেল। তাহলে হাঁড়ি মুখখানা মানে ওই হাঁড়িপানা মুখ করে বসেছিল, মুখ গোমরা করে বসেছিল, সে এখন আবার হাসতে লাগলো। মিনা তার মানে হাসতে লাগলো। কেন হাসলো দেখো। হঠাৎ খিলখিল করে জোরে হেসে উঠলো মিনা। নন্দ ছুটে এলো। কি হলো ভাই? কি হলো ভাই ছোটদি? একটা ছোট্ট ছেলে সামনে রোয়াকে বসে কি যেন খাচ্ছিল। ওই বড় ছেলেটা তার হাত থেকে খাবারটা ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে পা পিছলে জানলা দিয়ে দেখে নন্দ হো হো করে হেসে উঠল। একেবারে কাদামাখা ভূত। বেশ হয়েছে, যেমন কর্ম তেমনই ফল। তার মানে বাচ্চা ছেলের, একটা ছোট ছেলের হাত থেকে তার থেকেও বড় কোনো একটি ছেলে খাবার কেড়ে নিয়ে পালাতে গিয়ে পড়ে গিয়েছে, তাই দেখে এদের খুব রসিকতা, এদের খুব মজা লেগেছে আর কি। বিকেলে আবার কালো মেঘে আকাশ ছেয়ে গেল। বাদল মেঘে গুড়গুড় মাদল বাজলো। মাদল হচ্ছে একটি বাদ্য যন্ত্র বা বাজনা। শুরু হলো ঝোড়ো হাওয়ার পাগলা নাচন। ঝোড়ো হাওয়া মানে কি? প্রবল হাওয়া, বা দেখা যাচ্ছে যে আমরা যদি প্রলয়, ঝড় বৃষ্টি যখন হয় তখন আমরা এই ঝোড়ো হাওয়া দেখতে পাই। ঝোড়ো হাওয়ার পাগলা নাচন, নাচন মানে নাচ, নৃত্য। বৃষ্টি নামবার ঠিক আগেই বাবা বাড়ি ফিরলেন। ভিতরে ঢুকে বেশ লোভনীয় একটা গন্ধ তার নাকে এলো। কানে গেল একটা মিষ্টি গানের সুর। দেখলেন মা গরম হালুয়া তৈরি করছেন, আর মিনা চায়ের টেবিল সাজাতে সাজাতে গান করছে। এখন দেখো দুজনেই কিন্তু গান করছে। মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্যকে করে। এটাও খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান, রবীন্দ্রসঙ্গীত। এটাও তোমরা ইউটিউবে শুনে নেবে। দেখো এখন কিন্তু দুই বোন, এদের মুড ভালো হয়ে গিয়েছে। এখন আর মিনা কিন্তু অস্থির না, তার জন্য মিনাও বিনার সঙ্গে গান করছে। নন্দ গাইতে পারে না, সে ছোট ছেলে, সে আর গাইবে কেমন করে? তার জন্য সে ওদের গানের তালে তালে হেলে দুলে নৃত্য করছে। হেলে দুলে মানে মাথা নাড়িয়ে, গা দুলিয়ে, এদিক ওদিক ঘুরিয়ে, কোমর নাচিয়ে, বিভিন্ন রকমভাবে সে যতটা পারছে নৃত্য করছে, মানে নাচ করছে। খুব সুন্দর একটা গদ্য। এই গদ্যটা ভালো করে পড়বে। শব্দার্থগুলো দেখো। টিপ টিপ মানে হালকা বৃষ্টি, ঝিমঝিম মানে অনেক জোরে বৃষ্টি,
গুনগুন মানে মৃদু শব্দ, গুনগুন করে আওয়াজ করছে মানে অতি মৃদু স্বরে মৃদু কণ্ঠে আওয়াজ গান করছে। ঝমঝম মানে ভারী বৃষ্টির শব্দ। হাঁড়িপানা মানে গম্ভীর, আমি মুখ গোমরা বলেছিলাম, সেটাও হবে। মখমল মানে কোমল পোশাক, একদম ভেলভেটের মতন পোশাক। রোয়াক মানে ঘরের সামনের পাকা দালান। মাদল মানে এক ধরনের বিশেষ বাজনা বা বাজনা বিশেষ বা বাদ্যযন্ত্র বিশেষ। এরপরে এখানে ইংরেজি আছে, কিন্তু আমরা এই ইংরেজি কাজটা করব তারপরেই দেখবে এখানে এই যে বিনা সকালবেলা কোন গান গাইছিল, বিনা মিনার ছোট ভাইয়ের নাম কি, যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা পরের দিন কিন্তু করব। আজকে আমাদের কতদূর হলো, ৭৪ পৃষ্ঠা পর্যন্ত হলো, পরের দিন ৭৫ পৃষ্ঠা থেকে শুরু করব। তোমরাও কিন্তু একটু বাড়িতে পড়াশোনা করে রাখবে।